আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের জন্য কোয়েশ্চেন সলভ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অ্যান্ড স্পেশালি ইংলিশের ক্ষেত্রে সেটা তো শুধু গুরুত্বপূর্ণ না, সেটা হয়ে যায় ফরজ কাজ। আজকে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের কোয়েশ্চেনটা, অ্যান্ড তোমরা অলরেডি স্ক্রিনে এটা দেখতে পাচ্ছ। তোমরা জানো যে আজকে যে কোয়েশ্চেনটা এসেছে মোরলেস এই টাইপের কোয়েশ্চেন তোমরা সামনে গুচ্ছতেও পাবে, এই ইউনিটে পাবে, অ্যান্ড বিভিন্ন ইউনিভার্সিটি যারা স্বতন্ত্র হয়ে গেছে এবং যারা আলাদা পরীক্ষা নিতে চাচ্ছে সেসব জায়গাতেও তুমি একই টাইপের কোয়েশ্চেন পাবে। সো এই কোয়েশ্চেনটা চলো আমরা একটু সলভ করি এবং বোঝার চেষ্টা করি যে অ্যান্সারগুলো কেন কিভাবে হলো। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা এখন আছে আমাদের সামনে সেটা আমরা যদি দেখতে পাই, সেটা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। দেখো, অ্যান্টোনিম সিনোনিম এত পরিমাণে আছে, ভোকাবুলারি পার্টটা আসলে বিশাল। তবে আমাদেরকে ট্রাই করে যেতে হবে, বিগত বছরের প্রশ্ন সলভ করে যেতে হবে। ভাইয়া কিছু অ্যান্টোনিম সিনোনিমের শিটও দিয়েছি আমাদের গ্রুপে, পেজে, এগুলো একটু দেখে যেও, কাজে লাগবে। তাহলে দেখো, রিগোরাস শব্দটা যখন আমি জানবো, আমি যে অ্যান্সার করতে যাবো, অ্যান্টোনিম, অ্যান্টোনিম তার মানে হচ্ছে কি বিপরীত শব্দ। তাহলে রিগোরাস শব্দটার বিপরীত শব্দ যখন আমি অ্যান্সার করবো, আমাকে বুঝতে হবে যে রিগোরাস শব্দটা অ্যাকচুয়ালি কী, এটা কোথা থেকে এসেছে। সো বেসিকলি আমরা যখন রিগোরাস শব্দটা বলি, এটা হচ্ছে কঠোরতাকে বোঝায়। কঠোরতা ছাড়াও আমরা রিগোরাসটাকে করা, যথাযথ এভাবে বোঝাতে পারি। তাহলে রিগোরাস যেখানে আছে সেখানে স্ট্রিক্ট ব্যাপারটা আছে। আমরা যদি একটু লিখি স্ট্রিক্টনেস বা স্ট্রিক্ট, যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তাহলে যেখানে রিগোরাস থাকবে সেটা অবশ্যই ডমিনেটিং হবে, তাহলে অ্যান্সার হবে না। সেটা অবশ্যই চ্যালেঞ্জিংও হবে কাইন্ড অফ, কারণ কঠোর যখন বলতেছি আমরা, এটা অবশ্যই চ্যালেঞ্জিং। যে কোনো কিছু চ্যালেঞ্জিং মানেই সেটা কঠিন বা কঠোর, সিভিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা শব্দ আছে, ফ্লেক্সিবল আর হচ্ছে রেভেনাস। এখন রেভেনাস এই ওয়ার্ডটা হয়তো অনেকের কাছে আমরা জানি যে পরিচিত না, তাই না? আমি যদি এখন বলি যারা এই ভিডিওটা দেখতেছো যে তোমরা রেভেনাসের শব্দের অর্থ জানো, আমার মনে হয় না তোমরা অনেকেই বলতে পারবে। তাইলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করবো আসলে, 50-50, রাইট? তাহলে আমরা যখন দেখতে পারছি যে রিগোরাস হচ্ছে কি স্ট্রিক্ট, তাহলে অবশ্যই সেটা কি হবে, রিগোরাসের বিপরীত কোনো কিছু হবে, সেটা হচ্ছে অবশ্যই যেটা নমনীয়। তাহলে নমনীয় যেহেতু, দেখো ফ্লেক্সিবল, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল নিজেও একটা অ্যাডজেক্টিভ, রাইট? রিগোরাসও একটা অ্যাডজেক্টিভ। তাহলে ফ্লেক্সিবল হবেই আমাদের অ্যান্সার। এখন তুমি বলতে পারবে তাহলে রেভেনাসটা কি? রেভেনাস তুমি গুগল করলেই পেয়ে যাবে। হিংস্রতা বোঝাতে এই রেভেনাস ওয়ার্ডটাকে ইউজ করা হয়, হিংস্র বোঝায় একটা কন্ডিশন। তাহলে অবশ্যই রিগোরাসের একটা সিনোনিম রেভেনাসও হতে পারে। তাই এই ধরনের ক্ষেত্রে এই যে ফ্লেক্সিবল মানে নমনীয়, নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, এই টাইপের জিনিসটা বুঝতে হবে আমাকে। কোনো কোনো ক্ষেত্রে আমরা এরকম একটা শব্দের অর্থ নাও জানতে পারি। সো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে সঠিক অ্যান্সারটা বের করাই আমাদের উদ্দেশ্য। সব কিছুর অর্থ আমি না জানলেও কিন্তু অ্যান্সার করতে পারবো। দেখো, ডেভিয়েট, 2 নম্বর প্রশ্নটা, সিনোনিম অফ ডেভিয়েট। তাহলে একটা অ্যান্টোনিম এসেছে আর একটা কি এসেছে, সিনোনিম। তাহলে ডেভিয়েট এর সাথে আমরা পড়েছি ফ্রম বসে, কি বসে, ফ্রম বসে। ডেভিয়েট ফ্রম হচ্ছে বিচ্যুত হওয়া। এটা আমরা মনে হয় একদম সেই ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, ডেভিয়েট ফ্রম, কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া। তাহলে ডেভিয়েট শব্দটা যখন বিচ্যুত হওয়া, তার মানে অবশ্যই এমন কোনো কিছু আমাদেরকে ধরতে হবে যেটা কি বিপথে চলে গেছে, অথবা যেটা হচ্ছে বোঝাচ্ছে উচ্ছৃঙ্খল আছে, এরকম কিছু। দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে একটা একটার সাথে সম্পর্কযুক্ত। তাহলে দেখো, কন্টিনিউ আছে, পারভেইড আছে, ডাইগ্রেস আছে, অল্টারনেট আছে। একই অবস্থা কিন্তু এখানেও। আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা এখানে কে কে কন্টিনিউ সম্পর্কে জানো, তোমরা সবাই বলবা জি ভাই আমি তো জানি। কন্টিনিউ মানে কোনো কিছু চালিয়ে যাওয়া, তো অবশ্যই এটার সিনোনিম হবে না। তোমরা যদি বলি অল্টারনেটটা কি, অল্টারনেট হচ্ছে বিপরীত কোনো কিছু, তাহলে এখানেও হবে না, কারণ আমরা পড়েছি অল্টারনেটিভ টু, আমরা কিন্তু এরকম পড়েছি অল্টারনেটিভ টু। তো অফকোর্স এখানে অল্টারনেটও হবে না। তাহলে বাকি রইল কি, পারভেইড আর ডাইগ্রেস। খুবই জটিল একটা ব্যাপার, পরীক্ষার হলে মনে রাখাটা খুবই কঠিন। তাহলে আমাকে আগে দুইটার অর্থই জানতে হবে। তো ধরো, ডেভিয়েট যেহেতু বিচ্যুত হওয়া, আমি পারভেইড মানে জানি না, আমি বোঝার চেষ্টা করি ডাইগ্রেস কি হইতে পারে। ডাইগ্রেস শব্দটা মূলত অবান্তর বা অপ্রাসঙ্গিক এই টাইপের জিনিসকে বোঝায়। তাহলে এই যে ডাইগ্রেসটা, এটা ডেভিয়েটের সাথে মোটামুটি সম্পর্কযুক্ত, কারণ ডেভিয়েট মানে কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া, অর্থাৎ অপ্রাসঙ্গিক কোনো কিছু বলা। সো আলটিমেটলি ডাইগ্রেস হতে পারে তার কি একটা সিনোনিম। এখন তুমি বলতে পারো ভাই এটা তো আপনি জানেন দেখে আপনি বলতেছেন, আপনি কি বুঝবেন পরীক্ষার হলে, আমরা তো জানি না। হ্যাঁ, কথাটা সত্য, তাই এই জন্য পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। এখন তুমি যদি আমাকে বলো যে পারভেইড মানে কি, আমি একই কথা বলবো, তুমি গুগলে যাও, গুগলে গেলেই দেখতে পারবা পারভেইড শব্দটা মূলত অনুপ্রবেশ করা বা
পরিব্যাপ্ত করা, হ্যাঁ, ইনফিলট্রেট, এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে ডেভিয়েটেড সিনোনিম হচ্ছে কি ডাইগ্রেস। প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, না পড়লে অ্যান্সার দিতে পারবা না কিন্তু এই ভোকাবুলারি পার্টগুলো। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের। ড্যাশ দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ সিটি, এটা একটা ফ্রেজ, হাসেলস অ্যান্ড বাসেলস, তার মানে শহরের ব্যস্ততাকে বোঝাচ্ছে, শহরের যেই যান্ত্রিক জীবনের হাসেল বাসেল এটাকে বোঝাচ্ছে। শি হ্যাজ ফাউন্ড পিসফুল পার্ক টু টেক রেস্ট, তাহলে দেখো কি সুন্দর একটা নাউন ফ্রেজ, আ পিসফুল পার্ক টু টেক রেস্ট, একটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে শহরের যে ব্যস্ততাটা বা শহরের এই যে যান্ত্রিকতাটা এরই মধ্যে, তাহলে অলদো মানে হচ্ছে যদিও, তাহলে নিশ্চয়ই অলদো হবে না, আর অলদো হলে আমরা জানি যেটা কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং বিপরীত অর্থ দেয়, হবে না। সিন্স মানে কি, সিন্স মানে যেহেতু, সিন্স মানে কি যেহেতু, সিন্স আবার সময় অর্থে ব্যবহৃত হয়। তো না এখানে সময়ের কথা বলা হয়েছে, না এখানে যেহেতুর কথা বলা হয়েছে। নেভার দ্য লেস, আর হচ্ছে অ্যামিস্ট। এখন দেখো আমরা বারবার বলতেছি যে শহরের ব্যস্ততার মধ্যে, শহরের ব্যস্ততার মধ্যে, তাহলে নেভার দ্য লেসের মিনিং হচ্ছে তবুও, নেভার দ্য লেসের মিনিংটা কি তবুও, তাহলে মধ্যে তো এই তিনটার একটাও বোঝাচ্ছে না, সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে অ্যামিডস। তুমি যদি নাও জানো, তুমি যদি নাও জানো যে অ্যামিডস মানে কি, তারপরেও কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবা, রাইট? যে অ্যামিডস দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট। নেক্সট কোয়েশ্চেন কন্ডিশনাল থেকে আসছে। কন্ডিশনাল থেকে কোয়েশ্চেন এবার প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসতেছে, এটা খুবই ইন্টারেস্টিং, ভাল লাগতেছে দেখতে। ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, তাহলে বাবা এখানে ইফ আছে, অবশ্যই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড অফকোর্স আমরা জানি যে এখানে যেহেতু হ্যাড প্লাস V3 আছে, বিন হচ্ছে কি V3, তাহলে এখানে অবশ্যই কি হবে, উড হ্যাভ প্লাস V3। এখন একটা প্রশ্ন আছে, এখন ইফের এই অংশে কিন্তু নট নামক একটা অ্যাডভার্ব আছে, কি আছে, অ্যাডভার্ব আছে, তাহলে অবশ্যই পরের অংশে নট বসবে, নেগেটিভ অর্থ বসবে। তাহলে দেখো তো স্ট্রাকচারে এখানে কিন্তু উইল নট আছে, হ্যাজ নট আছে, হ্যাড নট আছে, একটা হবে না, উত্তর হবে কি উড নট হ্যাভ, উড নট হ্যাভ বিকাম, এখানে বিকামটা হচ্ছে V3। তাহলে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, রানাকে যদি বন্দি না করা হতো, ইমপ্রিজন মানে বন্দি দশা, হি উড নট হ্যাভ বিকাম এ হিরো, এটাই ট্রু, তাই না? অর্থাৎ আবু সাইদ এই যে হচ্ছে জুলাই রেভলিউশনে বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গেলেন, আবু সাইদ যদি মারা না যেতেন তাহলে কিন্তু এরকম আন্দোলনের যে একটা তীব্রতা এটা কিন্তু হয়তো নাও হতে পারতো। সো ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্পেলিং থেকে। স্পেলিংয়ের ক্ষেত্রে আমি সবসময় যেটা মনে করি সেটা হচ্ছে তোমার পরিচিত শব্দ থাকলে জাস্ট ওইটাকে আলাদা করে, যেমন ডুপ্লিসিটি ডুপ্লিকেট থেকে আসছে, তাহলে এটা কারেক্ট। ট্রাঙ্কুয়ালিটি এটাও কারেক্ট, শান্ত বা শান্তি বোঝাচ্ছে। অ্যাপ্রিহেনশনটাও কারেক্ট আছে, কারণ ডাবল পি আছে, আলটিমেটলি SION। তো এক্সপ্লেনেশন মানটাই দেখো, এখানে এই যে এক্সপ্লেইনেশন, এখানে একটা এক্সট্রা আই আছে যেটা কিনা রং, সো আলটিমেটলি এটাই হচ্ছে অ্যান্সার। এক্সপ্লেনেশন বানানো হওয়া উচিত ছিল এইরকম, এক্সপ্লেনেশন। এখন আরেকটা শব্দ আসে সেটা হচ্ছে এক্সাম্পল। এই যে আমরা এক্সাম্পল এইভাবে লিখি, কিন্তু এক্সাম্পলারি কিন্তু লিখতে গেলে আমরা এরকম ইউজ করব। এই যে দেখো PLARY, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে কি করে PLERY লেখে, এটা হবে না, PLARY, এক্সাম্পলারি, ঠিক আছে? ওকে, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ, তাহলে আমরা কি জানি, আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, খুব সিম্পল। প্রিপোজিশনের পরে আমরা জানি নর্মালি নাউন প্রোনাউন বসে অথবা নাউন ফ্রেজ বসে, কিন্তু যদি এগুলো না বসে তাহলে আমরা ভার্বের একটা স্পেশাল ফর্ম আছে যেটাকে আমরা জেরান বলতে থাকি, কি বলতে থাকি, জেরান। তাহলে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, রিসিভ আছে, হবে না, হিটিং আছে, হতে পারে, হিট হবে না, বিং হিট। তাহলে দেখো আচ্ছা এখানে একটা অন বাদ পড়ছে, এক্সট্রিমলি সরি, অন হবে। তাহলে অন দ্য হেড মানে কি, মাথার উপর। উইথ এ বোতল মানে কি, বোতল দ্বারা। তাহলে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হাসপাতালে গিয়েছিল আফটার, তার মানে তার উপর বোতল দিয়ে অ্যাটাক করা হয়েছিল, তো নিজে নিজে তো করে নেই, তাহলে আফটার হিটিংটা হবে না, আলটিমেটলি আফটার বিং হিট। দেখো এই যে বিংটা হচ্ছে এখানে VING এবং এরপরে এই যে ভার্বটা হিট, তাহলে আফটার বিং হিট অন দ্য হেড উইথ এ বোটল। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে বিং এদের পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে, এদের পরে সব সময় ভার্বের V3 বসে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া তাহলে এখানে হিটেড কেন নাই, তাই না? প্রশ্নটা এরকম চলে আসতে পারে না যে এখানে হিটেড কেন নাই, তাহলে আপনি তো ভুল বলতেছেন ভাইয়া। তুমি একটু কষ্ট করে যাবা এবং বইগুলো খুলে দেখবা যে হিট এমন একটা ইরেগুলার ভার্ব যার V1 V2 V3 সব এক, তাহলে হিট কিন্তু এখানে V3। সেই ব্যাপারগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এরকম আরও কী কী আছে দেখো তো, কাট কাট কাট, একটা আছে না, পুট পুট পুট, কাট পুট, তারপর হচ্ছে কাস্ট, তারপর হচ্ছে টেলিকাস্ট, এগুলোরও কিন্তু কি তিনটা ফর্মই এক, এদেরকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। ওকে, নেক্সট কোয়েশ্চেন, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার টপিকটা ভালো লাগছে। মেনি পিপল, দেখো মেনি হচ্ছে একটা কি ডিটারমিনার, রাইট? এবং পিপল হচ্ছে কি একটা প্লুরাল নাউন। তাহলে আমরা কিন্তু বারবার বলছি যে পিপলটা কাউন্টেবল, আমরা বারবার বলে থাকি যে মেনি প্লাস কাউন্টেবল, এগুলো কিন্তু কাজে লাগে। মেনি প্লাস
কাউন্টেবল, আবার আমরা বলি মাচ প্লাস আনকাউন্টেবল, মাচ প্লাস কি আনকাউন্টেবল, শেষ। তাহলে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। ঠিক আছে, মানুষ কি করে, মানুষের কাজে হচ্ছে উল্টাপাল্টা নিউজ দেওয়া। তাহলে ফেক নিউজ, ফেক অ্যাডজেক্টিভ নিউজ হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে মেনি পিপলের পরে যেহেতু এটা প্লুরাল, তাহলে অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে কি হবে, এখানে প্লুরাল ভার্ব হবে। তাহলে দেখি তো, স্প্রেড হইতে পারে, এটা আর স্প্রেড হবে না, আবার আর স্প্রেডিং হবে না, কারণ এখানে আলটিমেটলি কোনো বর্তমান বা গতিশীলতা আছে এরকম কোনো কিছু বোঝাচ্ছে না। সো এই দুটো আগেই বাদ। তাহলে বাকি রইল কি স্প্রেড আইডেন্টিফাই, স্প্রেড ক্যান বি আইডেন্টিফাইড। তাহলে দেখো মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ, এখন দেখো নিজে নিজে তো সেটা আইডেন্টিফাই করা হবে না, সেটাকে আইডেন্টিফাই করা হয় কারো দ্বারা। তাহলে কারো দ্বারা হলে অবশ্যই এটা প্যাসিভ মুডে হবে, তাহলে অ্যান্সার হবে এইটা। তাহলে মেনি পিপল এখানে হবে স্প্রেড, আর হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, ক্যান বি আইডেন্টিফাইড। একটু আগে দেখো মাত্র এই পার্টিকুলার ক্লাসে একটু আগে বলছি আমি যে বি বিং এর পরে V3 বসে, এই যে দেখো তার নমুনা পেয়ে গেছো তোমরা। তাহলে হুইচ ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং, এই যে দেখো বাই হচ্ছে প্রিপোজিশন, তারপরে VING, খুব সিম্পল, আহামরি কোনো নিয়ম না। কিন্তু ইংরেজিতে এরকম 100 রুলস পড়লেই তুমি ইংরেজি ইজিলি তুমি কি করতে পারবা, ট্যাকেল দিতে পারবা, এবং তোমার যদি ভোকাবুলারিটা ঠিকঠাক থাকে টপিক অনুযায়ী। ড্যাশ এ মাইনর আই ক্যান নট ড্রাইভ ইয়েট, আচ্ছা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এখন দেখো এইখানে আমাকে বুঝতে হবে যে এখানে ভার্ব আছে, তার মানে কি এটা একটা ক্লজ, যেহেতু এটা একটা ফাইনাইট ভার্ব, এখানেও একটা ভার্ব আছে, অবশ্যই এটা একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজকে একত্র করছে। ক্যান নট আছে, আমরা জানি যে ক্যান একটা মোডাল ভার্ব, সেটা সাধারণত বর্তমান কোনো পরিস্থিতিকে বোঝানোর জন্য আমরা বোঝাই, মানে প্রেজেন্ট সিচুয়েশনে বোঝানোর জন্য। তাহলে ডিউ এর সাথে টু লাগতো, তাহলে এটা আগেই বাদ। এভিডেন্টলি এখানে একটা অ্যাডভার্বের মতো, এভিডেন্টলি আই এম মাইনর আবার হয় না, কারণ তুমি যদি এভিডেন্টলি শব্দটার অর্থ জানো তাহলে খুব ভালো, আর যদি নাও জানো তাও আমি তোমাকে বলে দিচ্ছি এভিডেন্ট শব্দটা কি। আমরা জানি এভিডেন্ট মানে স্পষ্ট, তাহলে এভিডেন্টলি হচ্ছে কি স্পষ্টভাবে, তো এখানে স্পষ্টতার কোনো কারণ আমি দেখতেছি না, সো এভিডেন্টলি বাদ। বাকি রইল বিং আর রইল সিন্স। এখন আগে বুঝতে হবে বিং কখন বসে, খুব ইম্পর্টেন্ট। বিং বসে সিম্পল সেন্টেন্সে, যখন ফ্রেজ তৈরি করে, আমরা সিম্পল সেন্টেন্সে ফ্রেজ তৈরি করি। তাহলে প্রশ্নটা যদি এখানে এরকম থাকতো যে ড্যাশ আ মাইনর, ড্যাশ আ মাইনর, তাহলে আমি বিংটাকে ইউজ করতে পারতাম, বিং আ মাইনর, এই যে এটা একটা নাউন ফ্রেজ। তাহলে বিং এ মাইনর আই ক্যান নট ড্রাইভ ইয়েট, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, তাহলে কি নেগেটিভ কিছুকে বোঝায়, ইয়েট যেখানেই থাকবে সেখানে নেগেটিভ জিনিস আসবে। তাহলে অ্যান্সারটা বিংও হবে না, অ্যান্সার হবে সিন্স, কারণ এখানে এটা কি বসছে, এটা কমপ্লেক্স আকারে বসছে, কমপ্লেক্স সেন্টেন্স, সাবঅর্ডিনেট কনজাংশন। সিন্স কি, এটা সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলা খুব ভালো করে জানতে হবে, যারা এগুলা ভালো করে শিখবে তারা পরবর্তী পরীক্ষাও ভালো করবে ইনশাল্লাহ। পরের কোয়েশ্চেনটা কি দেখি, পরের কোয়েশ্চেনটা, দ্য ফায়ার ফাইটার্স, ফায়ার ফাইটার্স কারা বলো, ফায়ার ফাইটার্স হচ্ছে দমকল বাহিনী, এটা একটা নাউন, প্লুরাল নাউন। ওয়ার্ক ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে কাজ করতেছে। টু ড্যাশ দিস ব্লেজ, ব্লেজ মানে আগুন, আগুনের শিখা, গ্লিম, গ্লিম বলে না গ্ল্যাম বলে, এটা জানাটা খুব জরুরি তাই না, এটা জানাটা খুব জরুরি। ফায়ার, ফায়ারের আমরা যে ব্লেজ বলে থাকি, ব্লেজ হচ্ছে আগুন আলটিমেটলি, তাহলে এই আগুনের ক্ষেত্রে গ্লিমই বলে, ঠিক আছে, ভুল বলি নাই ভাই, সঠিকই বলছি, গ্লিম, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার সিনোনিমও আসতে পারে পরবর্তীতে পরীক্ষায়, সো বি ভেরি কেয়ারফুল। তাহলে আজকের ক্লাসটাই শুধুমাত্র এই কোয়েশ্চেনের অ্যান্সার জানতেছো না, অনেক কিছুই শিখতেছো যেটা আসতে পারে, ঠিক আছে। তাহলে ব্লেজের একটা সিনোনিম কি, ব্লিম হতে পারে, স্পার্ক হতে পারে, স্পার্ক হইতে পারে, তো যাই হোক, তো স্পার্ক হোক গ্লিম হোক, এই ব্লেজের সিনোনিমের, এটা কি ব্লেজের সিনোনিম। এখন বলছে পুট অফ, এটা জীবনও হবে না, কারণ পুট অফ হওয়া উচিত ছিল, তাহলে একটা কিছু হইতো, যেমন পুট অফ ইয়োর শুজ, আমরা বলে থাকি যে পুট অফ ইয়োর শুজ, তার মানে তোমার জুতাগুলো বের করে মানে বাইরে রেখে আসো, বিফোর ইউ এন্টার দ্য রুম। আচ্ছা পুট অন, পুট অন হচ্ছে পরিধান করা, আমরা বলি না পুট অন দ্য ড্রেস, এই টাইপের কিছু। তাহলে রইল কি পুট ইন, পুট আউট। পুট ইন বলে আমরা যেটা পাই সেটার অর্থ এখানে মিলবে না, কারণ আগুন নিভানোর ক্ষেত্রে বলছে, যেহেতু ফায়ার ফাইটার্স, তাহলে তারা আগুন নিভানে, তাহলে পুট আউট হবে। অ্যান্সারটা কি হবে, পুট আউট, কারণ পুট আউট মানে নিভিয়ে ফেলা। এই যে ফ্রেজাল ভার্বের ব্যাপারটা, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলা খুব গুরুত্বপূর্ণ। ফ্রেজাল ভার্ব থেকে কোয়েশ্চেন আসছে বহুবার ক্লাসে, ভাই এগুলো পড়াইছি, সো আমি বারবার বলবো তোমরা এগুলো একটু ভালো করে দেখবা, সবসময় ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, দেখবা অনেক পড়া হয়ে গেছে। মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন, এই যে দেখো ইন্টারেস্টেড ইন, এটা হচ্ছে একটা কি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। সাস্টেইনেবল লিভিং, অর্থাৎ যেই লিভিংটা হচ্ছে কি যেটা সাস্টেইন করার মতো, হুইচ হ্যাজ এ স্পার্কড, which has sparked a dash in eco-friendly products। তার মানে মানুষ কি চাইতেছে, মানুষ কিন্তু এখন চাইতেছে
এমন একটা জীবনধারা যে জীবনধারাটা সাস্টেইন করার মতো, সাস্টেইনেবল। কারণ আমরা জানি যে অলরেডি আমাদের যে অনবায়নযোগ্য শক্তিগুলো আছে এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো নবায়নযোগ্য শক্তির উপর আমাদেরকে অনেক বেশি কী করতে হবে, মানে খেয়াল রাখতে হবে। যেমন ইলেকট্রিক কার কিন্তু আজকাল খুব চলতেছে, কারণ আমরা জানি যে তেল একদিন ফুরায় যাবে, গ্যাস একদিন ফুরায় যাবে। তাহলে হুইচ হ্যাজ স্পার্ক, অর্থাৎ যেটা কিনা একটু মানুষ, এখানে কিন্তু স্পার্ক আগুন লাগা অর্থে বোঝায় নেই, এখানে বোঝাচ্ছে মানুষের ভিতরে একটা উৎসাহ তৈরি করছে, একটা ফারভার তৈরি করছে, হ্যাঁ, উদ্দীপনা। এই স্পার্কটা কিছুটা ফারভার এই শব্দটা মাথায় রেখো, ফারভার, উদ্দীপনা তৈরি করছে। আর ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। তো সহজ হিসাব, এখানে আর্টিকেল আছে, আমরা জানি যে আর্টিকেলের পরে একটা শব্দ বসলে এটা কী হবে, সেটা নাউন হবে, সেটা কী হবে, নাউন হবে। তাহলে দেখি ডেকলাইন, ক্যাটাস্ট্রফি, সার্জ, আন্ডারস্ট্যান্ডিং হবে না, এটা অ্যাডজেক্টিভ, সো আগেই কেটে দাও। ডেকলাইন এটা নাউন হিসেবে বসতে পারে, কিন্তু ডেকলাইন মানে হচ্ছে কি নিম্নমুখী হওয়া, কি হওয়া, নিম্নমুখী হওয়া। তাহলে এটাও হবে না, কারণ আমরা বুঝতে পারতেছি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস হচ্ছে কি, যেহেতু সাস্টেইনেবল লিভিংয়ের কথা বলছে, তাহলে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, পরিবেশ বান্ধব যে পণ্যগুলো, পরিবেশ বান্ধব পণ্যর সাথে সাস্টেইনেবল লিভিংয়ের একটা পজিটিভ সম্পর্ক, কী সম্পর্ক, পজিটিভ সম্পর্ক। তাহলে অবশ্যই ডেকলাইন হবে না। তাহলে হলো ক্যাটাস্ট্রফি আর হলো সার্জ। এখন তুমি যদি না বুঝো যে জোয়ার মানে কি, তাহলে তো তুমি ক্যাটাস্ট্রফি অ্যান্সার দিবা। তো তোমাকে বুঝতে হবে যে স্পার্ক যেহেতু ফারবার, উদ্দীপনা যোগায়, তাহলে এটার একটা জোয়ার দেখা দিচ্ছে, কি দেখা যাচ্ছে, জোয়ার। তাহলে সার্জ মানে এক ধরনের ভিড় তৈরি হচ্ছে, অ্যান্সার কি হবে, সার্জ হবে। ক্যাটাস্ট্রফি কিন্তু হবে না, কারণ ক্যাটাস্ট্রফি কি তোমরা জানো যে এই যে আমেরিকার যে যে LA গ্যালাক্সি, মানে লস অ্যাঞ্জেলেস যে শহরটা আছে, ওই লস অ্যাঞ্জেলেস শহরে কিন্তু কি হয়েছে, আগুন দিয়ে মানে সব কিছু একদম ক্যাটাস্ট্রফি অবস্থা হয়ে গেছে। তাহলে ক্যাটাস্ট্রফি কি, তুমি যদি জাস্ট কোথায় যাও, তুমি যদি কষ্ট করে গুগল মামার কাছে যাও, তাহলে ক্যাটাস্ট্রফি সম্পর্কে খুব সুন্দর করে জানতে পারবে, যেটার বাংলা মিনিং হয়তো দাঁড়াবে এমন একটা আকস্মিক কি বিপর্যয় টাইপের কিছু। টু হ্যাভ কোল্ড ফিট খুবই ইম্পর্টেন্ট। দেখো, টু হ্যাভ কোল্ড ফিট এটা কিন্তু একটা ফ্রেজেন ইডিয়মস। টু হ্যাভ কোল্ড ফিট মানে কিন্তু তোমার মানে কোল্ড ফিল করা না, টু বিকাম বিজিও না। তাহলে টু ডিসঅ্যাগ্রিও না, অ্যান্সার হচ্ছে টু বিকাম নার্ভাস। তাহলে কোল্ড ফিট কি, তুমি একটু চিন্তা করো। কোল্ড ফিট মানে অনেক সময় আমরা পরীক্ষার ভাইবা দিতে গেলে বা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা দিতে গেলে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায় না, তার মানে কি আমরা নার্ভাস হয়ে যাই, রাইট? তাহলে টু হ্যাভ কোল্ড ফিট মানে হচ্ছে টু বিকাম নার্ভাস। এই টাইপের প্রশ্ন কিন্তু না পড়ে উত্তর দেওয়া যায়, শুধু মিনিংটা বুঝতে হয়। কোল্ড ফিট কখন হয়, যদি এটা বুঝি তাহলে বুঝতে পারবো যে নার্ভাসনেস আসছে। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, আমার খুব ভালো লাগছে এই কোয়েশ্চেনটা দেখে। কারণ দেখো, এই ফিগার অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসে। আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন একটা শীট দিয়েছিলাম MCQ 7 নাম্বার না 8 নাম্বারে ছিল এরকম একটা কোয়েশ্চেন। তো একটু দেখো, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, এখানে কোথাও অ্যাজ বা লাইক এই টাইপের কিছু আছে, নাই। যেহেতু নাই, তাহলে এটা কখনোই কি হবে না, সেটা কি হবে না, আমরা সিমিলি এটাকে লিখবো না। কারণ আমরা যখন সিমিলি বলি তখন কি হবে, আমরা যখন সিমিলি বলবো তখন আলটিমেটলি এটা হয়ে যাবে কি, ধরো বললাম শি অর হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। তার মানে কি, যে অ্যাজ এর ব্যবহার করতেছি, তাহলে যখনই আমরা অ্যাজ বা লাইক এদের ব্যবহার করতেছি তখন এটা সিমিলি হয়ে যায়। তাহলে এটা হয়ে যায় কি, আলটিমেটলি ডিরেক্ট। আর শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড এটা হচ্ছে কিছুটা ইনডিরেক্ট, অর্থাৎ বোঝাইতে চাইতেছে এরকম যে আসলে তার যে হার্টটা সেটা গোল্ড দ্বারা তৈরি না, কিন্তু সে অনেক কাইন্ড, সে অনেক মহানুভব, ঠিক আছে, সে অনেক কম্পেশনেট। সো এই জন্য তাকে বলা হয়েছে কি, সি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, কারণ গোল্ডটা হচ্ছে খুব প্রিসিয়াস একটা মেটাল। তাহলে এটা অবশ্যই একটা মেটাফোর। এখানে আয়রনি তো প্রশ্নে ওঠে না, পার্সোনিফিকেশনের প্রশ্ন ওঠে না, এদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তাহলে এই জিনিসটা কিন্তু অনেকেই মিস করছে, আমাকে অলরেডি অনেকে এইসব প্রশ্ন করতেছে এটা কেন সিমিলি হবে না। তোমরা যারা আমাদেরকে ফলো করো, তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখো, তাদের কিন্তু এটা বোঝা উচিত ছিল কেন এখানে সিমিলি হবে না। কারণ সব সময় বলে আসছি যে এই যে অ্যাজ কোল্ড অ্যাজ আইস, অ্যাজ কোল্ড অ্যাজ আইস, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ক্লিয়ার অ্যাজ মাড, একদম হ্যাঁ মাটির মতো ক্লিয়ার বলতেছে। তারপর হচ্ছে তোমার কি, সুইম লাইক এ ফিশ, এই টাইপের জিনিসগুলো কিন্তু আলটিমেটলি সিমিলির ভিতরে পড়ে। আমরা আগেই বলছি যে সিমিলি আর মেটাফোর একই অর্থের, বাংলায় রূপক, কিন্তু সিমিলির ক্ষেত্রে এটা কি, ডিরেক্ট কানেকশন। এটা বারবার বলতেছি আমরা যে সিমিলি হচ্ছে ডিরেক্ট কানেকশন, মানে কানেকশন, যেটা লিটারেচার আমরা ইউজ করতেছি, এভরিডে লাইফে আমরা ইউজ করতেছি। হ্যাঁ, তো বুঝতে হবে এই জিনিসগুলো। হ্যাঁ, অ্যাজ বিজি অ্যাজ এ বি, খুব খুব মানে ইন্টারেস্টিং একটা সিমিলি কিন্তু এটা, অ্যাজ বিজি অ্যাজ এ বি। সো সিমিলি আর মেটাফোর এক জিনিস না,
এই জিনিসগুলো তোমাদেরকে একটু শিখতে হবে, কঠিন কিছু না, আমি বারবার বলি এগুলো কঠিন কিছু না, একটু ফিগার অফ স্পিচটা দেখে যাও, কিন্তু তোমরা বাচ্চারা দেখো না, না দেখার কারণেই দেখো এই প্রবলেমটাই তোমরা পড়ো এবং তোমরা ভুল উত্তর দাও। যাই হোক, ব্যাপার না। তাহলে হার্ট অফ গোল্ড যেমন হয়, আবার হার্ট অফ স্টোনও হয়, আছে না, খুব রূঢ় ব্যক্তি, তার আমরা বললাম আরে ওর হৃদয়টা পাথরের মতো, তো এরকম আর কি, হার্ট অফ স্টোন। ওকে, তারপরে কি মিট মি ড্যাশ অ্যাট দ্য মেট্রো স্টেশন হবে, অ্যান্সার হবে কি অ্যাট। আমরা সবাই জানি কোনো একটা নির্দিষ্ট প্লেস যে ফিক্সড থাকে, প্লেসটা যদি কি হয় ফিক্সড থাকে, প্লেসটা যদি কি হয় ফিক্সড থাকে, তাহলে এখানে অ্যাট বসবে একদম, ঠিক আছে, সিম্পল। আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাঙ্ক অল মর্নিং বাট আই ক্যান নট গেট থ্রু। খুবই সিম্পল একটা ঘটনা, চিন্তা করতে থাকো। তুমি সকালে উঠে দেখলা যে তোমার ব্যাংকে থেকে কিছু টাকা কেটে ফেলছে, বাট তুমি জানো না কেন কাটছে। তাহলে তুমি কি করো, তুমি সকাল থেকেই ফোন দেওয়া শুরু করো, ফোন দেওয়া শুরু করলা কাস্টমার সার্ভিসকে। তাহলে অতীতের একটা ঘটনা এখনও চলতেছে এবং তুমি, তোমার বন্ধু আসছে 10টার দিকে তোমার সাথে দেখা করতে, তুমি তোমার বন্ধুরে বলতেছো আই ক্যান নট গেট থ্রু, কিন্তু আমি তাদেরকে কি, তাদের সংযোগ আমি পাচ্ছি না। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ যাই বলি না কেন ইউজ করে থাকি। তাহলে আই হ্যাভ বিন ট্রাইং হবে অ্যান্সারটা, কী হবে, আই বিন ট্রাইং। হ্যাড বিন ট্রাইং হবে না, কারণ এটা টোটালি পাস্ট টেন্সকে বোঝায়। আই উড বি ট্রাইং তো হবে না, কারণ উড হচ্ছে আমার একটা মোডাল ভার্ব, যেটা হচ্ছে মূলত পসিবিলিটিসকে বোঝায়, আর ট্রাইড হচ্ছে ভার্বের V2, সেটাও হবে না, কারণ এখানে অতীতকে সরাসরি বোঝানো হচ্ছে না, বোঝানো হয়েছে অতীতের একটা ঘটনা যেটা এখনও চলমান আছে। তাহলে দেখো, চিন্তা করলে উত্তর বের করা খুব কঠিন কিছু না। এই সিকোয়েন্স অফ টেন্স খুবই মজার, এবং বুঝতে পারলে তুমি যে কোনো কোয়েশ্চেনের উত্তর দিতে পারবা। সার্টেন সিরিয়াস ডিজিজেস, দেখো সার্টেন সিরিয়াস ডিজিজেস, সিরিয়াস একটা অ্যাডজেক্টিভ, ডিজিজ একটা নাউন, ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, সাকসেসফুলি অ্যাডভার্ব, ট্রিটেড এটা হচ্ছে ভার্ব। তাহলে ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, তাহলে লেস্ট মানে হচ্ছে কি, অন্যথায়, লেস্ট মানে কি, অন্যথায়। আনলেস মানে কি, যদি না। তাহলে বুঝতেই পারতেছো অন্যথায় আর যদি না অর্থ এখানে বসবে না। তাহলে ইফ মানে যদি, আর ওয়েদার মানে কি বলো, কে বলতে পারবা? যারা এই ভিডিওটা দেখতেছো তোমাদের কাছে প্রশ্ন, ওয়েদার মানে কি? এই ওয়েদার কিন্তু তোমার ওয়েদার না, যে ওয়েদার তুমি মনে করো কি, যেটা মনে করো হচ্ছে তুমি আবহাওয়া, এটা ওয়েদার না, এই ওয়েদার হচ্ছে যদি, এটার অর্থ হচ্ছে যদি। এখন এখানেই প্রশ্নটা আসে যে এই ওয়েদারের ক্ষেত্রে কি, ওয়েদারের ক্ষেত্রে আমরা ইন কেসকে চিন্তা করতে পারি কি, ইন কেস। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে এই ওয়েদার মানেও তো ইফ, তাহলে সেই ক্ষেত্রে আসলে ওয়েদারও উত্তর হওয়া উচিত, ইফও উত্তর হওয়া উচিত, কিন্তু আমরা যদি মোর কারেক্ট অ্যান্সার বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ধরি, তাহলে অ্যান্সার হবে ইফ। অর্থাৎ কিছু খুব ডেঞ্জারাস বা সিরিয়াস ডিজিজ, দেখো সিরিয়াসের একটা সিনোনিম হচ্ছে কি, সিরিয়াসের একটা সিনোনিম হচ্ছে ডেঞ্জারাস। তাহলে কিছু সিরিয়াস বা ডেঞ্জারাস ডিজিজ আছে যেগুলোকে সাকসেসফুলি ট্রিট করা যায় ইফ ডিটেক্টেড, অর্থাৎ যদি এটাকে আগে ভাগে চিহ্নিত করা যায়, শনাক্ত করা যায়, ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। তাহলে ইনিশিয়াল মানে একদম প্রথম পর্যায়ে, ইনিশিয়াল একটা অ্যাডজেক্টিভ। রিটার্নের সলিউশনটা আমরা দিয়ে দিছি। রিটার্ন সলিউশনে আসছে কি, হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ। সহজ কথা, আমাদের এডুকেশন অ্যান্ড লাইফ নামের একটা ইউনিট আছে টেক্সট বুকে, এবং এই এডুকেশন অ্যান্ড লাইফ ইউনিটে আমরা বারবার পড়েছি ইম্পর্টেন্স অফ এডুকেশন। দেখো এটা কিচ্ছু না, তোমরা হয়তো ভাবতেছো আরে এটা কী প্যারাগ্রাফ আসছে, হ্যাঁ এটা কী প্যারাগ্রাফ আসছে, এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ এডুকেশন বা এডুকেশন অ্যান্ড ভ্যালিউস, যে প্যারাগ্রাফটা আমরা বারবার দিছি তোমাদেরকে, হ্যাঁ এই পেজেও দিছি। সেই ইম্পর্টেন্স অফ এডুকেশন বা এডুকেশন অ্যান্ড ভ্যালিউস জানলেই তুমি হচ্ছে এটা অ্যান্সারটা দিতে পারবা। 5 নম্বরের উত্তর 6 থেকে 7 লাইন লিখলেই মানে এনাফ, ঠিক আছে। এক্সপ্লেইন দ্য ফলোয়িং প্রোভার্ব, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এটা আমরা জানি যে অর্থাৎ কাউকে মানে প্রথম দেখাতেই বা তার অ্যাপিয়ারেন্স দেখেই তুমি তাকে জাজ করে ফেলো না, অবশ্যই তার কর্মের উপর তাকে কি করা উচিত, তাকে কনসিডার করা উচিত। এটাই আমরা এখানে বলছি, দেখো সুন্দর করে তোমাদেরকে একটু লিখে দিছি। সো তোমরা তোমাদের মতো করে লিখছো, আমি জানি ইনশাল্লাহ তোমরা সঠিকই লিখছো। অ্যান্ড রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস, আমরা জানি যে সেন্টেন্স মেকিং প্রতি বছরই আসতেছে, এবারও আসছে। দেখো অন দ্য ইভ অফ, এটা খুব মজার একটা জিনিস। অন দ্য ইভ অফ হচ্ছে কি, একদম শেষ মুহূর্তে বা কোনো কিছু শুরু হইতেছে এরকম, মানে একটা জিনিস শেষ। যেমন দেখো হচ্ছে গ্র্যাজুয়েশন, খেয়াল করো গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন একটা লাইফ শুরু হতে যাচ্ছে। সো অন দ্য ইভ অফ আর গ্র্যাজুয়েশন সারা ফেল্ট আ মিক্স অফ এক্সাইটমেন্ট অ্যান্ড নার্ভাসনেস অ্যাবাউট দ্য ফিউচার। এটাই ট্রু হয়, অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ হয়েছে এটার একটা এক্সাইটমেন্ট আছে, আবার সামনে কী হবে তার একটা কী আছে, নার্ভাসনেস আছে। এই জন্য এই লাইনটা এভাবে লিখছি। ভায়োলেশন একটা নাউন, বাই দ্য ওয়ে পরীক্ষার হলে ফ্রেজ বা নাউন বা অ্যাডভার্ব এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, এটা তোমাদের বোঝার জন্য এখানে ভাইয়া দিয়ে দিছি। তাহলে ভায়োলেশন কি,
কোনো কিছু নিয়ম ভঙ্গ করা বা কোনো কিছু ভঙ্গ করা, তাহলে কোম্পানি ফেসড হেভি ফাইন্স ফর দ্য ভায়োলেশন অফ এনভায়রনমেন্টাল রেগুলেশন। ফারভেন্টলি, এই অর্থটা অনেকেই বুঝো না, বুঝতে পারছি ব্যাপারটা। ফারভেন্টলি শব্দটা না আমরা খুব কমন না, মানে খুব কমন না, কিন্তু ফারভেন্টলি আমরা যদি বলি যে বাংলা, তাইলে দেখবা যে আরে তো আমি জানি ফারভেন্টলি জিনিসটা এরকম যে আমরা খুব আন্তরিকতার সাথে বা খুব নিজে থেকে কোনো কিছু করতেছি, হ্যাঁ, খুব আকুল হয়ে করতেছি। তাহলে কি মনে করো আমি একটা চেঞ্জ চাইতেছি, খুব দারুণভাবে চাইতেছি আমরা, হ্যাঁ, ওই চেঞ্জটা আমরা বুঝাইতে হচ্ছে কি ফারভেন্টলি অ্যাডভার্বটাকে ইউজ করতে পারি। আই ফারভেন্টলি অপোজ দ্য চেঞ্জ, এই চেঞ্জটা আমি কি চাচ্ছি খুব আকুলভাবে, খুব ব্যগ্রভাবে। কনসিকোয়েন্স হচ্ছে কি, এটা আমরা দেখেছি অনেক জায়গায়, স্পেশালি আমরা অ্যাডোলসেন্স যে ইউনিটটা আছে এখানে প্রচুর পরিমাণে আমরা এই কনসিকোয়েন্স শব্দটা পেয়েছি। আমরা নিজেরও সারা জীবন কনসিকোয়েন্স ইউজ করে থাকি। কনসিকোয়েন্সের কোনো কিছুর পরিণতি, শি সাফার্ড দ্য কনসিকোয়েন্সেস অফ আর এরর, তার ভুলের মাসুল দিচ্ছে সে, পরিণতি সে ভুগতেছে। অ্যাপ্রিসিয়েট করা মানে এটাও সিম্পল, এটাও বহুবার আমরা পড়াইছি যে অ্যাপ্রিসিয়েট মানে কোনো কিছুর প্রতি মানে এই যে কাউকে অভিবাদন জানানো বা কেউ কিছু করতেছে তাকে একটু মানে আপলিফট করা। সো অ্যাপ্রিসিয়েট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড দ্য ইনফরমেশন ইউ গেভ মি। হ্যাঁ, তুমি যে আমাকে ইনফরমেশনটা দিছো এটার ব্যাপারে আমি তোমাকে অবশ্যই কী করতেছি, সাধুবাদ জানাচ্ছি। এখন তুমি যদি বলো যে ভাই অ্যাপ্রিসিয়েটের অ্যাকচুয়াল বাংলা মিনিং কি, প্রশংসা করা, সাধুবাদ জানানো, উপলব্ধি করা, সব কিছুই হইতে পারে এখানে, হ্যাঁ। সো অ্যাপ্রিসিয়েট জিনিসটা এরকম। তাহলে মোটামুটি শেষ, সবাই ভালো থাকো, বেশি বেশি পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প নাই, কারণ পড়াশোনা না করলে কিন্তু অ্যাডমিশনে চান্স পাওয়া খুবই কঠিন। অ্যান্ড মনে রাখবা, চান্স যদি পাও আর না পাও সেটাও ব্যাপার না, যদি পড়াশোনা করতে থাকো তাহলে অবশ্যই অ্যাডমিশন টাইম থেকে যে শিক্ষাটা তুমি পাবা এটা দিয়ে তুমি বহু দূর এগিয়ে যেতে পারবা। খেয়াল রেখো নিজেদের। আল্লাহ হাফেজ।